গাছগুলোর লোকাল নাম হচ্ছে গোলপাতা, যদিও নামের সাথে সাদৃশ্য নেই। এখানকার লোক বলে গোল ফল গাছ, ফলগুলো কিন্তু গোল হয়। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নিপা ফ্রুটিক্যান্স। তো আগেকার দিনে যারা সিনিয়র আছেন সবাই জানবেন যে এই পাতার ছাউনি হতো, মানে সুন্দরবনবাসীরা ব্যবহার করতো। এই ফলটাও কিন্তু খাওয়া যায়, হ্যাঁ, খুব রেয়ার ম্যানগ্রোভ ফল খাওয়া যায়, কারণ এগুলো নোনা জলের গাছ। তো এর ফলটা ওই তালের যেমন শ্বাস হয় ভিতরে, এর ভিতরে শ্বাস হয় এবং খাওয়া যায়। তো এখন তো রেস্ট্রিকশন, এখন কেউ ব্যবহার করে না, সেই গোলপাতাটাই দেখছি। তো সবাই একটু একসাথে ওয়াচ টাওয়ারে মৌচাকও দেখতে পাবেন আর জঙ্গলটা দেখতে পাবেন। দেখে 5-10 মিনিটের মধ্যে আবার নিচে নেমে দাঁড়াবো একসাথে হয়ে, আবার আস্তে আস্তে অন্য জায়গায় প্রোগ্রামে চলে যাবে। গোলপাতা, গোল নয়, সুপারি গাছের পাতার মতো। ওয়াচ টাওয়ার, চলো সজনেখালি ওয়াচ টাওয়ার, মৌচাক, একদম জীবন্ত মৌচাক, মৌমাছি। ফার্স্ট ফ্লোর থেকে নিচে লাইন। বান্দর ভাই, বাঁদর ভাই, মাংকি, মাংকি, সজনেখালি ওয়াচ টাওয়ার, এটাই লাস্ট পজিশন। ওই যে দূরে জঙ্গল, নদী, নৌকা, বাঘের দেখা নাই, বাদরের দেখা পেলাম, আর কি পেলাম, কুমিরের দেখা পেলাম, কচ্ছপের মাথা দেখেছি, বডি দেখি, বাঘের খোঁজ নেওয়া হচ্ছে। বাঘ মামাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, SMS করে দিয়েছি, দেখি বাঘ মামা কবে আসে। 2 দিন ধরে খালি বাঘের চিন্তা হয়। বিশাল জঙ্গল, সুন্দরবনের জঙ্গল, এটাই লাস্ট পজিশন। দেখুন সুন্দরবন সত্যি সুন্দর। আমার একটা ছবি তুলবি একটু? একটু এদিকে যা, এটা আসছে জঙ্গলে আসছে। সুন্দরবন এবার আর দাঁড়াও, ফটো তোল, দাঁড়াও। ওয়াচ টাওয়ার থেকে নামার পালা। বন্ধুগণ, এটা ওয়াচ টাওয়ার পুরো হয়নি, ওয়াচ সিঁড়ি হয়ে গেছে। আর নেই যাবে না যখন নিচে নামো।
ক্রোকোডাইল। এবার আবার ঘুরে গেছে। লিভিং ক্রোকোডাইল। ক্রোকোডাইল। ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। গাইড দাদা, এখানে কি পাওয়া যাবে? কুমির, বাঘের দেখা আজকে পাওয়া যাবে? সব থেকে বড় প্রজাতির এবং এরা বর ম্যানিটার বা মানুষকে, তো এখন এগুলো ছোট আছে, এদের সব থেকে বড় বলে। এখানে বড় কুমির ছিল, কিন্তু লাস্ট 2 বছর আগে যে প্যান্ডামিক আছে না, তুমি বসবে, বসো। বড় কুমির ধরে সব ছেড়ে দেওয়া হয়। এমনিতে ন্যাচারের প্রচুর কুমির দেখা যায়, সেটা শীতের সময় জলেই থাকে। আর এরা ছোট বলে ঠিক আছে, তাহলে আস্তে আস্তে আমরা এগোই নাকি? এমনি যার জিজ্ঞাসা মনে রাখুন, আজকে বোর্ডে থাকবো। ইংরেজরা যখন আমাদের দেশে আসেন, তারা আবার এই বনের গাছপালা দেখে বললেন গ্রোভ ফল। গ্রোভ পাতাটার মানে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এটা বিশ্ব ঐতিহ্যময় স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো, সবাই জানেন। তো মোট আয়তন হচ্ছে 26,000 বর্গ কিলোমিটার। আমাদের অংশ অর্থাৎ ইন্ডিয়ান পার্টে আছে 10,000 বর্গ কিলোমিটার, বাকিটা কিন্তু বাংলাদেশ। এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ান সুন্দরবন ডিভাইডেড হয়েছে নদী দিয়ে। এই যে হলুদ রেখা, এটা হচ্ছে বর্ডার, দেখতে পাবেন এখানে দুটো নদী, একটা হচ্ছে রায়মঙ্গল, একটা হচ্ছে কালিন্দী নদী। বাংলাদেশটা এখান থেকে পূর্ব দিকে অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে বাংলাদেশ। আর এই বাম সাইডটা বরাবর ইন্ডিয়ান সুন্দরবন। ইভিন এই যে হোয়াইট পার্টটা দেখছেন, এখন এটা লোকালয়। আগে কলকাতা বিধাননগর পর্যন্ত সুন্দরবনের অন্তর্ভুক্ত ছিল, আস্তে আস্তে শহর বা গ্রাম হতে হতে এই জায়গায়। তো ইন্ডিয়ান পার্টে হচ্ছে 102টো দ্বীপ, 54টা দ্বীপ হচ্ছে এখন লোকালয়, 48টা দ্বীপ জমা। এখন সুন্দরবনের লোকালয় যেটা ধরা হয় সেটা দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, এবং প্রায় 52 লক্ষ লোক আছে। তো যাই হোক, জঙ্গল যেটা নো ম্যান জোন বা বাদাবন বা ম্যানগ্রোভ ফরেস্ট, তার আয়তন এখন 4,264 বর্গ কিলোমিটার। এই যে গ্রিন সেকশন, এর দুটো পার্ট, এই পার্টটাকে বলা হয় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প বা সুন্দরবন টাইগার রিজার্ভ, এই পার্টটাকে বলা হয় ডিভিশনাল ফরেস্ট। সুন্দরবন টাইগার রিজার্ভের আয়তন হচ্ছে 2,585 বর্গ কিলোমিটার। এর আবার 3টে জোন আছে। এই জোনটাকে বলা হয় সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা আজকের আমরা ঘুরি। এই পার্টটাকে বলা হয় বাফার জোন, আর এই পার্টটাকে বলা হয় কোর এরিয়া। কোর এরিয়ার আয়তন হচ্ছে 1330 বর্গ কিলোমিটার। এটা কাউকে অ্যালাউ করা হয় না, কোনো ফিশারম্যান বা হানি কালেক্টর। তার কারণ হচ্ছে বন্যপ্রাণীদের নির্জনে থাকার জন্য, তাদের প্রজনন বাড়ানোর জন্য সরকারি এই নিষেধাজ্ঞা। বাফার জোনটা যেহেতু এখানকার মানুষের দারিদ্রতা অনেক বেশি, তাদের মাছ কিংবা মধু সংগ্রহ করার জন্য অ্যালাউ করা হয়। এখানে কমপ্লিট জঙ্গল, বুঝতে পারছে, কোনো মানুষের বসত বাড়ি নেই। এখানে 84 প্রজাতির গাছ আছে, যারা নোনা জলে আপনা আপনি হয়েছে। সারা পৃথিবীর মানুষ আসেন, অনেকে বলছিলেন যে আমরা বাঘ দেখতে পাবো বা অমুক দেখতে পাবো, ওখানে জিজ্ঞাসা করছিলেন। একটু দেখার ব্যাপারে পরে বললাম, জঙ্গল নিয়েই বলছি। এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী জঙ্গল। তার কারণ এই যে দ্বীপমালা, এগুলো দিনের পর দিন, বছরের পর বছর পলি জমে জমে তৈরি হয়েছে, এবং তারপরে যেখানে গাছগুলো হয়েছে, যেটা নোনা জল, আপনারাও জানেন, এখানে 84 প্রজাতির গাছ আছে। 34টা হচ্ছে মেন ম্যানগ্রোভ, বাকি হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানগ্রোভ বা সহবাসী ম্যানগ্রোভ। এবং সবার সেরা গাছ হচ্ছে সুন্দর, সবাই জানেন, কারণ সুন্দর গাছটা নাম হয়েছে সুন্দরবনের এই সুন্দর গাছের নাম হয়েছে। তো এখানে ম্যাক্সিমাম গাছ কিন্তু এভারগ্রিন বা চিরসবুজ। পিছনে যে দণ্ডায়মান যে গাছটা, এটাই হচ্ছে সুন্দর গাছ। যেমন কিছুটা তেজপাতার মতন শেপ পাতাগুলো, নিচে সাদা আর উপরে সবুজ, এবং এর ফুলও ভারী সুন্দর। এর ফুলের সময় যেমন ফল দেখতে পেতে পাই, অন্য অন্য জায়গায় দেখতে সুন্দর গাছ। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই কাঠটা বাইরে থেকে সৌন্দর্য বোঝা যাচ্ছে না, কারণ বিশ্ব সুন্দরী কিন্তু রূপ দেখে হয় না, গুণ দেখে হয়। এর ভিতরে গুণমান এরকমই আছে। তার কারণ
এটা ফার্নিচার ভ্যালু তো আছেই, এবং ফার্নিচার করে যে পালিশ করা লাগে কাঠের রংটাই পালিশ করা, যার জন্য এটা অনেক অনেক দাম। এটা হচ্ছে সুন্দরী, যার জঙ্গলের ভিতরে ঢুকতে পারছি, কারণ এখানে লাইভ রিস্ক আর জল জঙ্গল নিয়ে গাছের শ্বাস নিয়ে ধারালে ভর লেবে। এখানে অ্যানিম্যালের অনেক স্ট্রাগল লাগে। যখন প্রথমত একটা নোনা জল পুরো সমুদ্রের জল, দ্বিতীয়ত কাদাযুক্ত অঞ্চল আপনারা দেখেছেন জোয়ার ভাটা, তৃতীয় হচ্ছে জোয়ার ভাটা, এবং ভাটা থেকে জোয়ারের লেভেলটা প্রায় 4 থেকে 6 মিটার, 12 থেকে 18 ফিট। তারপরে বেশ কিছু গাছের শ্বাসমূল ধারালো ভল্লেবের মতো। পঞ্চমত কোনো অ্যানিম্যাল এক ল্যান্ড থেকে আরেক ল্যান্ডে যেতে গেলে তাকে সাঁতার দিয়ে যেতে হবে। আর একটা বলি, আপনাদের সব ভালো কিন্তু একটু খারাপ, আপনাদের নয় যারা এসছেন এই তারিখ, এটা হচ্ছে একদম ভরা কোটা, অর্থাৎ অমাবস্যা, তো সকালেই জোয়ার। এবার ঘটনা কি হয়, আপনার যেহেতু সবাই মোস্ট এডুকেটেড গেস্ট, সেজন্যই বলছি খুলে, জল যখন উঠে যাচ্ছে, অ্যানিমাল তো জলে আমাদের জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না, কেউ আমাদের রিলেটিভ না যে হাই হ্যালো করার জন্য জলে দাঁড়িয়ে থাকবে, তারা আস্তে আস্তে উপরে আরও উঁচুতে চলে যাবে। সুন্দরবন ঘুরতে গেলে প্ল্যান করে ঘুরতে হয় কখন জল নিচে থাকে, অর্থাৎ মরা কোটাল। সংক্ষেপে আমার তরফ থেকে একটা টিপস দিয়ে দিলাম আপনাদের, নেক্সট যদি সুন্দরবনে আপনারা বা আপনাদের রিলেটিভ আসেন, তাহলে মরা কোটাল মানে অমাবস্যা থেকে 6-7 দিন বাদে বা পূর্ণিমা থেকে 6-7 দিন বাদে। যারা ভরা কোটাল বেশি করে জঙ্গলে আসবেন, তাদের কিন্তু হাই টাইটটা ম্যাক্সিমাম পায়। তো জল ভর্তি মানে যখন জলটা নামবে তখন দুপুরবেলা, তখন অ্যানিমেল রেস্ট করে গাছে, কেন তারা বেরোবে। আমরা দুপুরের রোদ্রে আমরা কি বিনা প্রয়োজনে কি ফাঁপা করে ঘুরে বেড়াই শহরে বা গ্রামে? কেউ নিশ্চিত ঘুরবো না। তো ওরা তো জানে না যে আমরা এত দেখার প্রত্যাশা নিয়ে এসছি, তো ওরা ওদের প্রয়োজনে বেরোয় আমরা দেখছি, নিশ্চিত বোঝাতে পেরেছি একটু। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখানে বাঘ তো আছে, সারা পৃথিবীর কোনো ম্যানগ্রোভ জঙ্গলে বাঘ নেই সুন্দরবন ছাড়া, এটাও সুন্দরবনের একটা বড় বিশেষত্ব। কিন্তু আমরা কিছু কিছু দেখবো, মানে ইনফরমেশন দেবো আমার তরফ থেকে। যেমন আমরা জানি ডাইনোসর লুপ্ত হয়ে গেছে পৃথিবীতে, জানলে অবাক হয়ে যাবেন, ডাইনোসরের আগের জিনিস সুন্দরবনে আছে, যার নাম হর্সু ক্রাব বা কিং ক্রাব। আমরা নেক্সট যে ওয়াচ টাওয়ারে নামবো, লেখায় আছে দেখুন কয়েক লক্ষ বছর আগেকার, কিন্তু এর কোনো দৈহিক পরিবর্তন হয়নি বলে একে বলা হয় লিভিং ফসিল। সুন্দরবনে অনেক ইম্পর্টেন্ট নেচার, শুধু বাঘ নয়, এ সারা পৃথিবীর মানুষ আছে। নোয়া জলে এত প্রজাতির গাছ আপনি হলো কী করে, এবং এটাই এখন সমুদ্রের উত্থিত যে ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস সব কিছু বাঁচানো আমাদের প্রাণ বাঁচিয়ে রেখে। যাই হোক, অনেক বিশেষতা আছে, আপনারাও জানেন। নেক্সট আলোচনা বোর্ডে করবো, আমি সময় নষ্ট করতে চাইছি, কারণ যেহেতু খুব বেশি জোর নেই। বন্ধুগণ, সজনেখালি এই পর্যন্তই। এখন আমরা যাচ্ছি বোটে। ছেড়ে দাও। চলে আসো। রূপসী বাংলা যারা আছেন, ভিড় তো প্রত্যেকের সুযোগ না করে দিলে সবাই রূপসী বাংলায় এবার কাউন্টিং করে নিবি রে, কাউন্ট করে নেবে। বসে 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 কি করে বসুন আপনার কি চোরা
সজনে খালি ইকো ট্যুরিজম। ওখানে একটা চেয়ার দাও, চেয়ার না, এখানে একটা চেয়ার দাও, চেয়ার দিয়ে তোলো, একটা চেয়ার দাও আগে, দিদি আগে চেয়ার নিন। হ্যাঁ হ্যাঁ, ওইটা করে উঠুন। না দাঁড়ান দাদাইকে ওঠাবে মা পেছনটা কিন্তু ধরে নাও। We are living. পিছনে ঘর দেখবে একদম একদম একদম। আগা কামাই করে গেল আগা তো পেপারে গেল কি রে, একা কিন্তু 10টা লোক দাঁড়িয়ে আছে। আগেরটা ভিড় করে দিচ্ছে। এসে দাও না, কাপড় দাও না একটা। আরে তো জ্যাকেটটা মুছার কাপড় দে। बाय बाय सजनी खाली। দুটো বাটি দিয়ে কোমর নদী বা যমুনা এবং বাম ধারে বরাবর জঙ্গল, ডান ধারটা এখন লোকালয়। এবং লক্ষ্য করলে দেখতে পাবেন এই বাম ধারটা কিন্তু লাইলনের জাল দেওয়া আছে। তার কারণ আপনারা আগে পেপারে বা টিভিতে দেখতেন যে অমুক জায়গাতে বাঘ চলে গেছে, তো বাঘ রাত্রে কিন্তু লোকালে চলে যেতে পারে। ফেন্সিংটা হচ্ছে বাঘের একটা সাইকোলজিক্যাল বেরিয়ার। তো বাঘ ভয় পায় এবং এটাকে ও ফাঁদ মনে করে। বাঘ তিনটে জিনিস ভয় করে, একটা হচ্ছে আগুন, একটা হচ্ছে খুব জোরালো শব্দ, আর একটা হচ্ছে এই জাল। তো কেন বাঘ জঙ্গল থেকে লোকালয়ে যায় এর কারণ অনুসন্ধান করতে গিয়ে যারা বাঘ নিয়ে গবেষণা করছেন তাদের অভিমত যে কারণগুলো পাওয়া গেছে। প্রথম কারণ আপনারা সবাই জানবেন, বাঘের যখন বয়স হয়ে যায় বা কোনোভাবে ইনজিওর্ড হয় তখন এই গভীর জঙ্গলে খাবার ধরার সামর্থ্য অনেকটা কমে যায়। তো সে সহজ খাবার পাওয়ার জন্য লোকালয়ে পাড়ি দেয়। দ্বিতীয় কারণ হচ্ছে এরা যেহেতু টেরিটোরিয়াল অ্যানিমালস, অর্থাৎ যে যার এরিয়া দখলের লড়াই এদের মধ্যে হয়, তো যে বিজয়ী হয় সে জায়গা দখল করে নেয়, পরাজিতরা বা পরাজিত বাঘ জায়গা না পেয়ে অনেক সময় লোকালয়ে গিয়ে আশ্রয় নিতে চায়। তৃতীয় কারণ হচ্ছে এরা এদের নির্দিষ্ট এরিয়া চিহ্নিত করে। কীভাবে করে? যারা অ্যানিমাল প্ল্যানেট বা ডিসকভারি চ্যানেল দেখেছেন তারা দেখবেন যে এরা ইঞ্জিনের মধ্যে দিয়ে এক ধরনের হরমোন যার নাম ফেরোমন স্প্রে করে, কোথাও কোথাও গাছে গায়ে আঁচড় দিয়ে রাখে। যেহেতু এখানে দিনে দুবার ভাটা হয়, এই জোয়ারের জলে অনেক সময় ওর চিহ্নিত ফেরোমন স্প্রে করা জায়গা দিয়ে দেয়। ও জায়গা হারিয়ে ফেলে অনেক সময় লোকাল সাইডে যে জঙ্গল আছে নিজের এরিয়া ভেবে ভোট করেও চলে যায়। চতুর্থ কারণ হচ্ছে মা বাঘিনীর যখন বয়স হয়ে যায় তখন বয়সে বাচ্চা দেওয়ার সময় হয় তখন ইয়াং মেল ওয়াশ করে কোথায় বাচ্চা দিচ্ছে।
তো এটা যে কোনো ক্যাট ফ্যামিলির ক্যারেক্টার আপনারা জানলেন যে ইয়াং মেল বেবি মেলকে মেরে দেয়। তো মাই হয়, মা তার বাচ্চা নিরাপত্তার জন্য অনেক সময় লোকালে গিয়ে বাচ্চা দিই, যারা ইয়াং মেল থেকে বাঁচাতে গেলে আমার বাচ্চা নিরাপত্তা লোকাল সাইডে বাঁচতে গেলে ডিপার্টমেন্ট বা মানুষ, এখন তো বন্যপ্রাণী আইন অনেক নিয়ম হয়েছে, মানুষও অনেক সচেতন হয়ে গেছে। তো এই মেনলি এই 4টে কারণে বাঘ জঙ্গল থেকে লোকালয় চলে। তো আমরা মিনিট 30-এর মধ্যে আমরা ভিতরে ঢুকে যাবো, অর্থাৎ ফাঁড়ি করবো। তখন আর কিন্তু জাল থাকবে না, কোনো লোকালয় থাকবে না। এখন জাল আছে এজন্য ওটা যেহেতু লোকালয়, আর যখন ফাঁড়িতে ঢুকে যাবো তখন দুধারে খোলা জঙ্গল থাকবে, কোনো জাল থাকবে না, কোনো লোকালয় থাকবে না। ঠিক আছে? তো ওখানে বাঘের ভয় থাকবে না? এখানে লক্ষ লক্ষ মানুষ আসে না, তাদের এখনো বাঘের না, বলছি যে খাড়িতে যে আমরা যাবো, হাড়িতে যাবো আমাদের বড় এর কারণ একটা ভালো প্রশ্ন জিজ্ঞাসা করছে। আমাদের দেখুন অনুষ্ঠান চলছে, চলমান অবস্থায় ও টার্গেট করতে পারে এবং আমরা সিভিল একটা ডিস্টেন্স বজায়ও রাখছি। আমরা তো ওপেন জঙ্গলে ল্যান্ডিং করছি না, এই যেমন সৈন্যখালী নেমেছিলেন আমরা, তো আমরা আরও দুটো জায়গাতে নামবো, সেটাও আমাদের জন্য প্রোটেক্টেড। অর্থাৎ আমরা কিন্তু যেখানে আছি খাঁচার ভিতরে আছি, আর ওরা যেখানে আছে পুরো মুক্ত আছে। চিড়িয়াখানাতে গেলে যেমন ওরা বন্দি, আমরা মুক্ত, এখানে আমরা বন্দি, ঠিক আছে? ওরা মুক্ত। এই জন্য এখানে অ্যানিমাল দেখার ব্যাপারটা যেটা বলছিলাম, এই জোয়ার ভাটাটা মেন ফ্যাক্টর। এই ল্যান্ড, এই জল কিন্তু এতটা নেমে যায়, আপনারা কালকে বুঝেছি যেখানে জল কতটা নাম, আর এখন পুরো জোয়ার চলছে। যেহেতু ভরা কোটালে এসছেন, ভরা কোটাল মরা কোটাল নিশ্চয়ই সবাই জানেন, কিন্তু আপনার এই অবশ্যই মানে ভরা কোটালেই এসছে। তার জন্য এই সময় শুধু আপনারা না, যে কোনো টাইপ মানে অ্যানিমাল দেখার পসিবিলিটি তুলনামূলক একটু বেশি। এই নেচারের জন্য দারুণ, কিন্তু বন্যপ্রাণী দেখতে গেলে প্ল্যান করে বুঝতে হবে। সেই প্ল্যানিংয়ে একটু হলেও ভুল হয়। এটা আমি বললাম আপনাদের, কারণ সবাই সবটা জানার কথা না। এই জন্য নেক্সট যদি কখনো আসে তাহলে এই এর পরের সপ্তাহে যারা আসবে তারা কিন্তু ভীষণ ভালো বেটার টাইম, একদম মরা কোটার পেট। কি বলছিস তো? মালাটা হচ্ছে এই জঙ্গলের একটা মা আছে, তার নাম বনবিবি। তো যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে তারা সবাই পূজা করে। হ্যাঁ, ওই আমরা সুবর্ণখালী নামলে বনবিবির মন্দির দেখতেই পাবো। তো আমার বিশ্বাস যে বনবিবিকে পূজা দিলে তারা বাঘ থেকে নিষ্কৃতি হবে, বাঘের দেবী আছে। বাঘ হচ্ছে বনবিবির মা। এই পূজাটা হয় পয়লা মাঘ, কিন্তু মেন উপজীব্য বিষয় শুধু আমরা জানি যে যারা হিন্দুরা তারা 12 মাসে 4 পার্বণ, কিন্তু এই বনবিবির ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম। মুসলিম ভাইরাও পূজা করে, মানে সব কমিউনিটিরাই কিন্তু সেলিব্রেট করে এই বনবিবি। আর সবার উদ্দেশ্যে একটু বলি, সামনে যেহেতু বোধহয় বসার জায়গা আছে, 2-4 জন বসার জন্য অনেকে করে, যেহেতু পিছনে বেশি গেস্ট থাকেন, আমি কিন্তু ইনফরমেশন দেবো পিছনে। আর সামনে যদি কেউ জিজ্ঞাসা করেন কোনো প্রশ্ন, তাহলে সেই পার্টিকুলার সেইটি করে বলবো, কারণ সামনে আবার পিছনে একই কথা, এটা বলা সম্ভব হয়ে ওঠে। মোটামুটি